দ্বিতীয় পরিচ্ছেদে আগে আমরা ভেক্টর সম্বন্ধে আলোচনা করেছি। এখন আমরা সরল রেখীয় গতি সম্বন্ধে আলোচনা করব। তো সরল রেখীয় গতি হলো যখন কোনো বস্তু একটি সরল পথে চলে, মানে সরল রেখা বরাবর সোজাসুজি চলে, তখন ওই বস্তুর গতিটাকে বলা হয় সরল রেখীয় গতি। উদাহরণস্বরূপ বলতে পারে, যেমন সোজা রাস্তায় চলমান একটি গাড়ি একটি সরল রেখা গতি উদাহরণ। আর উপর থেকে যদি কোনো একটি বলকে ফেলা হয়, ওই বলের যে গতিটা হবে, যে আহ, সেটাকেও বলা হবে সরলরেখা গতি, কারণ এগুলো একই সরল রেখা বরাবর চলে। এরপর আমরা ছবির সাহায্যে কতগুলি গতি দেখব, এবং কোনটা কি সেই গতি সম্বন্ধে আমরা ধারণা নেব, এবং এদের মধ্যে কোনটা সরলরেখা গতি সেটা আমরা জানবো। তো এইখানে ছবিতে দেখো, একটা কার আঁকা বাঁকা পথে চলছে। প্রথমে এই কার্ভে চললো, তারপর আবার বেঁকে আবার এইভাবে নিচ্ছে। তো এইরকম ভাবে যখন কোনো বস্তুর গতি হবে, তখন সেই গতিটাকে বলা হয়। আবার এখানে দেখো, যে নাগরদোলার গতি, এখানে যে প্যাসেঞ্জার মানে ব্যক্তিরা বসে থাকে, সেগুলো একটা অক্ষের সঙ্গে ঘুরতে থাকে। এখানে একটা দেখো, বাস সোজা রেখা বরাবর চলছে। আর এখানে হচ্ছে দোলনায় দুলছে। তো এছাড়াও আরো বিভিন্ন রকমের গতি আছে। তো আমি চিত্ত সহকারে কয়েকটা রকম গতি আলোচনা করলাম। তো এখানে যে প্রথমে যে কারটা গাড়িতে আঁকা বাঁকা পথে চলছে, তো এই রকম গতিটাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি বলা হয়। আর এই যে সোজাভাবে বাসটা চলছে, এই গতি একই সরল রেখা বরাবর চলছে, সেই জন্য এই যে বস্তু বাসটার গতি, এটা হলো সরল রেখা গতি। আর এখানে ব্যক্তিগুলো হচ্ছে একটা অক্ষের সাথে ঘুরছে, সেই জন্য এই যে গতিটা হলো, এটা হলো ঘূর্ণন গতি। আর এইখানে ব্যক্তিটি দোলনায় দোলছে। তো এর যে গতি, এই গতিটাকে বলা হচ্ছে দোলন গতি। তো আমরা এখানে এই অধ্যায়ে আমরা সরলরেখা গতি, মানে যখন কোনো বস্তু একটা সরলরেখা বরাবর সোজা পথে চলে, তো ওই বস্তুর গতির সম্বন্ধে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো কোনো বস্তুর আহ গতির আলোচনা করার সময় একটা রেফারেন্স বা নির্দেশ তন্ত্রের প্রয়োজন, যার সাহায্যে বস্তুটার অবস্থানগত স্থানাঙ্ক বোঝানো, এবং আরো যে বস্তুর গতির জন্য যে ধর্মগুলো সৃষ্টি হয়, সেগুলো আহ, প্রকাশ করার জন্য আমাদের একটা রেফারেন্স বা নির্দেশতন্ত্র দরকার। তো নির্দেশতন্ত্র হলো এমন একটা স্থানাঙ্ক ব্যবস্থা বা অক্ষের সেট, যার সাহায্যে ওই বস্তুর অবস্থান বা গতির বর্ণনা করতে পারি। যেমন এখানে ছবিতে দেখো, আহ, এ- এখানে ছবিতে দেখো, এখানে বাসটা একটা সোজা পথে চলছে। তো এই বাসটা আহ, গতিকে আলোচনা করার জন্য আমাকে একটা নির্দিষ্ট আহ, অক্ষ বা দিকের প্রয়োজন। তো সেই অক্ষ বা দিক বা স্থানাঙ্ক অবস্থাকে, সেটাকে বলা হচ্ছে নির্দেশতন্ত্র। তো এখানে দেখো ছবিতে আমি দুটো অক্ষ নিয়েছি, একটা যে এক্স অক্ষ, আহ, একটা ওয়াই অক্ষ। তো এই ব্যক্তিটা এই অবস্থান থেকে বাসটাকে পর্যবেক্ষণ করছে। তো তাহলে আমি বলতে পারি যে বাসটা এক্স অক্ষ বরাবর সোজাসুজি চলছে। তো আমরা এখান থেকে বুঝলাম যে কোনো বস্তুর অবস্থান বা আলোচনা করার জন্য একটা নির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন। এই নির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থাই হলো ওই বস্তুর নির্দেশতন্ত্র।
এরপর আমরা নির্দেশতন্ত্রের প্রকারভেদ সম্বন্ধে জানবো। নির্দেশতন্ত্রকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো জড় নির্দেশতন্ত্র, একটা হলো অজড় নির্দেশতন্ত্র। যাকে জড় নির্দেশকে ইংরেজিতে বলা হয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এবং অজড় নির্দেশতন্ত্র যেটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো জড় নির্দেশতন্ত্র হলো, এখানে এই নির্দেশতন্ত্র বা স্থানাঙ্ক ব্যবস্থা হয় স্থির থাকে, না হলে সমবেগে সরলরেখায় গতি থাকবে। তো এই রকম নির্দেশতন্ত্র হলো জড় নির্দেশতন্ত্র। এখানে এই নির্দেশতন্ত্রতে নিউটনের গতি সূত্রগুলো সবগুলোই মেনে চলে বা প্রযোজ্য। উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন একটি ট্রেন যদি সমবেগে সোজা পথে চলে, তো এটি যে নির্দেশতন্ত্র ব্যবহার করা হবে, তো সেটা হলো জড় নির্দেশতন্ত্র। আর অজড় নির্দেশতন্ত্র, যে ফ্রেমটি মানে যে নির্দেশতন্ত্র বা যে রেফারেন্স ফ্রেমটি নেওয়া হবে, সেটা ত্বরণযুক্ত বা ঘূর্ণনশীল, মানে স্থির থাকবে না। ক্রমাগত ও, ও, নির্দেশতন্ত্রটি বেগ বাড়তে থাকবে বা কমতে থাকবে, বা ওটাও কোনো অক্ষের সঙ্গে ঘুরতে থাকবে। তো এই রকম নির্দেশতন্ত্রগুলি হলো অজড় নির্দেশতন্ত্র। তো এখানে সরাসরি ভাবে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয় না। তো এই জন্য একটা ছদ্ম বল ধরা হয় বা ফিকটিসিয়াস ফোর্স ধরা হয়। উম, যেমন যদি হঠাৎ করে কোনো গাড়ি ব্রেক কষা হয়, তো ওখানে ব্রেক কষার ফলে যে ওর মধ্যে আহ, ব্যক্তিটার গাড়ির মধ্যে যে ব্যক্তি বসে আছে ওর সাপেক্ষে যদি আহ, গাড়ির গতি সম্বন্ধে আলোচনা করা হয়, তো সেক্ষেত্রে আমরা জড় নির্দেশতন্ত্র সাহায্যে হবে না। সেজন্য একটা আমাদের নির্দিষ্ট অজড় নির্দেশতন্ত্র নিতে হবে। তো আহ, নির্দেশতন্ত্রের গুরুত্ব: কোনো গতি ফিক্স নয়, একে অপরের সঙ্গে আপেক্ষিক। যেমন হচ্ছে আহ, সেই জন্য আহ, আহ, যেমন আমরা পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি, তো আমাদের মনে হচ্ছে যে পৃথিবীটা স্থির। কিন্তু কোনো ব্যক্তি যদি পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে যদি পর্যবেক্ষণ করে, তো সে দেখবে যে পৃথিবী ঘুরছে। তাহলে পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে বস্তুর গতিরও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের একটা নির্দিষ্ট নির্দেশতন্ত্র প্রয়োজন, যার সাহায্যে আমরা কোনো বস্তুর আহ গতি সম্বন্ধে আলোচনা করতে পারি। উদাহরণ হিসাবে যেমন বলা যেতে পারে, একটি চলমান ট্রেনের ভেতরে একটি বল ফেলা হয়। তো যারা ট্রেনের ভিতরে যাত্রী যে যদি নির্দেশতন্ত্র ধরা হয়, তারা কি দেখবে, না বলটিকে সোজাভাবে উপর থেকে নিচে পড়তে দেখবে। কিন্তু যদি ট্রেনের বাইরে যদি কোনো ব্যক্তি যদি বলটাকে দেখে, সে দেখবে যে বলটা একটি অধিবৃত্তাকার গতিতে আস্তে আস্তে নিচে ট্রেনের দিকে পড়ছে। কারণ ট্রেনের গতির জন্য বলটা সামনের দিকে এগিয়ে যাবে। তো এইভাবে আমরা দেখলাম যে বিভিন্ন নির্দেশতন্ত্রের ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা গতি দেখতে পাচ্ছি। তো সেই জন্য আমাদের যে কোনো গতি আলোচনা করার জন্য নির্দেশতন্ত্র খুব প্রয়োজন। এরপর জানবো আমরা স্থানাঙ্ক পদ্ধতি। আহ, আমরা গতি আলোচনা করার জন্য আমরা জানলাম যে নির্দেশতন্ত্রের প্রয়োজন। এবার ওই নির্দেশতন্ত্রটা একটা নির্দিষ্ট স্থানাঙ্ক পদ্ধতিকে ব্যবহার করে ওই বস্তুর গতিকে আলোচনা করা হবে। তো এই স্থানাঙ্ক, এই জন্য আমাদেরকে স্থানাঙ্ক পদ্ধতি, কোন কোন স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করলে আহ, গতির বস্তুর গতি আলোচনা করতে সুবিধা হবে, সেই জন্য আমরা এই স্থানাঙ্ক পদ্ধতিগুলো জানবো।
তো প্রথমে জানবো স্থানাঙ্ক পদ্ধতি কি। স্থানাঙ্ক পদ্ধতি হলো এমন একটি ব্যবস্থা যার সাহায্যে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট নির্ধারণ করা হয়। অবস্থান স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট নির্ধারণ করা হয়। তো সেই পদ্ধতিটাই হলো স্থানাঙ্ক পদ্ধতি। স্থানাঙ্ক পদ্ধতিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রথম পদ্ধতি হলো কার্তেজিয়ান স্থানাঙ্ক পদ্ধতি। এক্ষেত্রে কি হয়, এখানে তিনটি পরস্পর লম্ব অক্ষ নেওয়া হয়, এক্স ওয়াই জেড। এবং এখানে যখন কোনো বস্তুর আহ, অবস্থান প্রকাশ করা হয়, তখন বস্তুটাকে এক্স ওয়াই জেড এর আকারে, মানে এক্স অক্ষ থেকে বস্তুটার কত দূরত্ব, ওয়াই অক্ষ থেকে বস্তুটার কত দূরত্ব এবং জেড অক্ষ থেকে বস্তুটার কত দূরত্ব, তার অবস্থান আমরা আহ, এইভাবে ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই জেড আকারে লিখি। আর এই স্থানাঙ্ক পদ্ধতি আহ, সরলরেখা গতির বিশ্লেষণ করার জন্য ও বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং যে হিসাব নিকাশ করা এবং ক্যালকুলেশন করা হয়, তো সেসব ক্ষেত্রে কার্টেজিয়ান স্থানাঙ্ক পদ্ধতি খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এখানে আমরা ছবি রাখা দেখলাম, এই দেখো এখানে এটি একটি কার্টেজিয়ান স্থানাঙ্ক পদ্ধতির ছবিটি। এখানে তিনটি অক্ষ আছে, এক্স ওয়াই জেড, যেগুলো পরস্পরের সঙ্গে লম্ব আছে। এই যে এইখানে একটা কোনো বস্তুর আমরা অবস্থান নির্ধারণ করছি, এটা তো এক্স অক্ষ থেকে যতটা দূরত্ব, একে প্রথম ফার্স্ট পয়েন্টে লেখা হয়েছে এক্স কোঅর্ডিনেট লেখা হয়েছে, এবং ওয়াই অক্ষ থেকে কতটা দূরত্ব, এই যে ওয়াই অক্ষ থেকে যেটা দূরত্ব সেটা লেখা হয়েছে। এরপর আহ, জেড অক্ষ থেকে যে দূরত্ব সেটা লেখা হচ্ছে। তো এক্স ওয়াই জেড আকারে এইভাবে লেখা হচ্ছে। দ্বিতীয় যে স্থানাঙ্ক পদ্ধতি বা কোঅর্ডিনেট সিস্টেম, সেটা হলো পোলার স্থানাঙ্ক পদ্ধতি বা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো এক্ষেত্রে বস্তুর অবস্থানকে বা দূরত্ব, যেটা ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করা হয়, এবং অক্ষের সঙ্গে যে কোণ করবে এটা কতটা কোণ, থিটা দ্বারা প্রকাশ করা হয়। মানে আর ও থিটা, এই দুটো কোঅর্ডিনেট সিস্টেম দ্বারাই পোলার কোঅর্ডিনেট স্থানাঙ্ক মানটি প্রকাশ করা হয়। সাধারণত এটা বৃত্তাকার কোনো অবস্থানের স্থানাঙ্ক ব্যবহার করা হয়। যেমন বা ঘূর্ণন গতিতে যখন থাকে, তখন এই পোলার কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করা হয়। তো এইখানে দেখো চিত্রের সারি দেখো, তো এটা হলো পোলার অ্যাক্সিস, এইখানে বস্তুটা অবস্থান করছে। তো এর যে অরিজিন থেকে বস্তুটার যেটা দূরত্ব, সেটা আর দ্বারা প্রকাশ করা হয়। এবং পোলার অ্যাক্সিসের সঙ্গে ওই অ্যাক্সিস, মানে অরিজিন থেকে বস্তুটা যে রেখার আঁকলে যে আমরা পোলার অ্যাক্সিসের সঙ্গে কোণ করবে, সেই কোণটার মান এখানে প্রকাশ করে, এই যে পি আর থিটা, ডিস্টেন্স এবং কোণ, এই দ্বারা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোনো বস্তুর অবস্থান প্রকাশ করা হয়। এরপর যে কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক পদ্ধতি বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা হলো পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সম্প্রসারণ। কারণ পোলার কোঅর্ডিনেট সিস্টেম এটা 2 ডাইমেনশনাল সিস্টেম। যখন 3 ডাইমেনশনাল সিস্টেমে একে বা সিলিন্ড্রিক্যাল রেফারেন্সে যখন কোনো বস্তু থাকে, তো সেক্ষেত্রে স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করার সময় আমরা এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করে থাকি। তো ওই পোলার কোঅর্ডিনেট সঙ্গে খালি একটা এক্সট্রা কোঅর্ডিনেট সিস্টেম যোগ হয়, যেটা হলো ওই বস্তুটা কতটা হাইটে আছে, কতটা উচ্চতায় আছে, ওর জেড কোঅর্ডিনেট সিস্টেম সেটা এখানে ব্যবহার করে। তো একে আর থিটা জেড স্থানাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়। তো এই কোঅর্ডিনেট সিস্টেম সাধারণত সিলিন্ডার, পাইপ বা তড়িৎচুম্বকীয় সমস্যা, এসব ক্ষেত্রে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যেমন এখানে দেখা, এখানে হচ্ছে পি পয়েন্ট একটা অবজেক্ট আছে। তো অরিজিন থেকে এর পি এর যে দূরত্ব, একে আর দ্বারা প্রকাশ করছে, এবং এর হাইট প্লেন থেকে, মানে
এর এক্স ওয়াই প্লেন থেকে কতটা উচ্চতা আছে সেই হাইট জেড দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং পোলার অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে সেই অ্যাঙ্গেল বা কোণ, সেটা দ্বারা এইভাবে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট স্থানাঙ্ক পদ্ধতিতে কোনো বস্তুর অবস্থানকে নির্ণয় করে থাকি। এরপর পদ্ধতি হলো গোলীয় স্থানাঙ্ক পদ্ধতি। তো এই স্থানাঙ্ক পদ্ধতিতে বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য তিনটি মান থাকে। একটা হলো আর, মানে নির্দিষ্ট দূরত্ব, অরিজিন থেকে দূরত্ব, এবং থিটা হলো আজিমুথ কোণ এক্স ওয়াই সমতলের সঙ্গে যে কোণ করবে সেই কোণটা এক্স ওয়াই সমতলে, সেই কোণটাকে বলে আজিমুথ কোণ। সেই কোণ সেই কোণটা দ্বারা নির্ণয় করা হয়, মানে নির্ধারণ করা হয়। আর একটা কোণ হলো যেটা জেড অক্সিসের সঙ্গে যে কোণ করে ধ্রুব কোণ ফাই দ্বারা এটাকে নির্ধারণ করা হয়। তো এখানে ছবি আমরা দেখছি যে এটা হলো অরিজিন। তো অরিজিন থেকে এইখানে বস্তুটা আছে, অরিজিন থেকে বস্তুটা যে ডিস্টেন্স, দূরত্ব, একে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং আজিমুথ কোণ, আহ, এই যে এক্স ওয়াই তলে যে কোণটা করেছে এই থিটা, এবং ফাই কোণ যারা যে অক্ষের সঙ্গে যে যে কোণ করেছে সেই কোণটা হলো পরিকল্পিত। তো এইভাবে আর থিটা ফাই দ্বারা আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমকে নির্ধারণ করে থাকি। এর ব্যবহার কোনো গ্রহের অবস্থান এবং পরমাণুর গঠন এবং জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে এই স্থানাঙ্ক পদ্ধতি খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো আজকে আমরা এই অধ্যায়তে আমরা কি কি জানলাম, যে সরলরেখা গতি কি, এবং আরো কয়েক রকম গতির সম্বন্ধে আমরা জানলাম। এবং কোনো বস্তুর গতিকে আলোচনা করার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট রেফারেন্স ফ্রেম নিতে হয় বা নির্দেশতন্ত্র নিতে হয়। তো সেটা জানলাম, এবং নির্দেশতন্ত্রকে প্রকাশ করার জন্য আমরা যে স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করে থাকি সেই স্থানাঙ্ক পদ্ধতিগুলো আমরা এই অধ্যায়ে জানলাম।